ইনায়ার হাত থেমে গেল। সে জগটাকে আগের জায়গায় রেখে শ্রেয়াংশুর উদ্দেশ্যে বলল, শুনতে পাইতেছেন আমার কথা? উঠুন। শ্রেয়াংশু পিটপিট করে চোখ খুলল, কিন্তু চোখে মুখে মদের নেশায় বুঁদ হয়ে আছে। ইনায়াকে চোখের সামনে দেখে ঘোর লাগা কণ্ঠে বলল, শ্যামকন্যা। ইনায়া শুনতে পেল কি না পেল কে জানে। সে আবার বলল, উঠুন, আমি আপনার ঘরে রেখে আইতেছি। বলেই শ্রেয়াংশুকে উঠাতে লাগলো। শ্রেয়াংশু সব কিছু ভুলে শ্যামকণার মুখের দিকে তাকিয়ে আছে। ইনায়া যেমন ভাবে উঠাচ্ছে, শ্রেয়াংশু একইভাবে উঠে দাঁড়ালো কোনো রকমে, কিন্তু অতিরিক্ত নেশার কারণে পা দুটো টলছে খুব। ইনায়া তার ছোট্ট শরীর দ্বারা শ্রেয়াংশুর ডান হাতটাকে কাঁধে নিয়ে সিঁড়ির উপরে উঠতে লাগলো, আর শ্রেয়াংশু তার শ্যামকন্যার মুখের দিকে তাকিয়ে উপরে উঠতে লাগলো। এত ভারী শরীর বয়ে নিয়ে যেতে ইনায়ার প্রাণ যাওয়ার উপক্রম। তবুও উপরওয়ালাকে মনে মনে ডেকে সামনে এগিয়ে গেল। 1 মিনিটের পথ ইনায়া 5 মিনিটে অতিক্রম করে শ্রেয়াংশুকে তার ঘরে নিয়ে প্রবেশ করালো। কোনো রকমে শ্রেয়াংশুকে বিছানায় বসিয়ে ইনায়া মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। শ্রেয়াংশু এখনও ঘোরের মধ্যে ইনায়াকে দেখে যাচ্ছে। ইনায়া শ্রেয়াংশুর দিকে তাকিয়ে বলল, কিছু লাগবো আপনার? শ্রেয়াংশু ঠোঁটে ফুটে উঠল বাঁকা হাসি। সে মাদকীয় কণ্ঠে বলল, লাগবে? ইনায়া কপালে গাঢ় ভাঁজ ফেলে পড়ল। কি লাগবো? শ্রেয়াংশু ইনায়ার ডান হাত ধরে তার প্রশস্ত বুকে আছড়ে ফেলল। কি দেখে কি হলো ইনায়ার মস্তিষ্ক যেন অনুভব করতে পারল না। সে অবিশ্বাস্য ন্যায় বড় বড় চোখ করে শ্রেয়াংশুর মুখের দিকে তাকিয়ে আছে। শ্রেয়াংশু ইনায়ার নরম উদরে এক হাত রেখে তাকে আরও কাছে টেনে আনলো। ইনায়া পুরো শরীর থরথর করে কাঁপছে পুরুষালী হাতের স্পর্শে। শ্রেয়াংশু তার খোঁচা খোঁচা দাড়ি দিয়ে ইনায়ার গলায় মুখ ডুবিয়ে দিতেই ইনায়ার পুরো শরীর শিরশির করে উঠল। সে এক হাত দিয়ে শ্রেয়াংশুর হাতটাকে শক্ত করে চেপে ধরল। শ্রেয়াংশু ফিসফিস করে বলল, আমার তোমাকে লাগবে শ্যামকন্যা। আজকের রাতটা আমার হয়ে যাও। শ্রেয়াংশুর হাসকিস্বর শুনে ইনায়া যেন এক মুহূর্তেই গলে গেল সব রাগ অভিমান। বিবাহিত স্বামীর তরে নিজেকে সঁপে দিতে মরিয়া হয়ে উঠল মেয়েটা। শ্রেয়াংশু ইনায়ার চিবুক ধরে মুখটা উঁচু করল। ইনায়া চোখ বন্ধ করে রেখেছে তার, কিন্তু চোখের কার্নিশ পেয়ে পানি গড়িয়ে পড়ছে লজ্জায়। শ্রেয়াংশু ঝাঁপিয়ে পড়ল ইনায়ার নরম অধরে। তার অধরের সঙ্গে ইনায়ার অধর চেপে ধরল শ্রেয়াংশু। ইনায়া ভয়ে লজ্জায় শ্রেয়াংশুর শার্টটাকে আঁকড়ে ধরে রইল, আর শ্রেয়াংশু তার শ্যামকন্যার সুধা পান করতে লাগলো তৃষ্ণার্ত পাখির মতো, সাথে হাতের অবাধ্য বিচরণ। শ্রেয়াংশু অবাধ্য হাতের বিচরণে ইনায়া যেন আরও বেসামাল হয়ে উঠছে। এভাবে প্রায় 10 মিনিট পর শ্রেয়াংশু ইনায়ার অধর ছেড়ে ইনায়াকে বিছানায় ফেলে নিজের সমস্ত ভর ইনায়ের উপর দেয়। ইনায়া এখনও চোখ বন্ধ করে আছে লজ্জায়। শ্রেয়াংশু শাড়ির আঁচলটা সরিয়ে দিতে নিলেই শ্রেয়াংশুর পুরো শরীর আবার কাঁপতে থাকে। কাঁপতে কাঁপতে ইনায়ার শরীরের উপর ঢলে পড়ে অজ্ঞান হয়ে গেল। ইনায়া তরাক করে চোখ খুলে দেখল শ্রেয়াংশু চোখ বন্ধ করে তার বুকের উপরে পড়ে আছে। সেই চোখ বন্ধ রাখার জন্য জানতেও পারল না ছেলেটা কত বড় অসুখে ভুগছে। শ্রেয়াংশুর মুখের দিকে তাকাতেই তার কিছুক্ষণ আগের কথাগুলো মনে পড়ায় ইনায়ার গাল দুটো রক্তিম আভা ধারণ করল। সে কাঁপা কাঁপা হাত দিয়ে শ্রেয়াংশুর আলগোছে চুলগুলোকে নেড়ে চেড়ে তার বুকের উপর থেকে সরিয়ে বিছানায় শুইয়ে দিল। ইনায়া উঠে তার শাড়িটাকে ঠিক করে শ্রেয়াংশুর পায়ে থেকে জুতো জোড়া খুলে মোজা খুলতে নিলেই ইনায়া আটকে উঠে পায়ের ক্ষতগুলো দেখে। ক্ষতগুলো থেকে হালকা হালকা রক্ত বের হচ্ছে। ইনায়া পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে প্যান্টের পাটাকে আরেকটু উপরে উঠাতে গেলে আরও ক্ষত চিহ্ন তার সামনে দৃশ্যমান হলো। ইনায়া বুঝতে পারল না এগুলো কি হয়েছে। সে একবার শ্রেয়াংশুর নিথুর মুখের দিকে তাকিয়ে আরেকটা পা থেকে জুতো মোজা খুলতেই আবারও একই ক্ষত দৃশ্যমান হলো। ইনায়া এবারও প্যান্টের পাটাকে উপরে তুলে দেখল সব কিছু আগের পায়ের মতো। ইনায়ার নিজেকে পাগল পাগল মনে হতে লাগলো। সে বুঝতে পারল না শ্রেয়াংশুর পায়ে এগুলো কি হয়ে আছে। ইনায়া চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে তার।
লোকটা এতটা কষ্ট পাচ্ছে, আজকে জুতো খুলতে না এলে জানতে পারতো না। ইনায়া হাতের উল্টো পিঠে চোখগুলো মুছে এগিয়ে গেল বিছানার দিকে। তার পুরো শরীর থরথর করে কাঁপছে ভয়ে। ইনায়া চোখের পানি মুছে শ্রেয়াংশুর দিকে তাকাতেই একই রকম দাগ চোখে পড়ল। ওই জায়গার শার্টটা সামান্য উঠে যাওয়ায় কারণে দাগটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ইনায়া মাথা হাত দিয়ে চিৎকার করে বলে উঠল, হায় আল্লাহ! বলেই পিছনে পিছিয়ে গেল। ইনায়া বিড়বিড় করে বলল, তাহলে কি ওনার পুরো শরীরে এই দাগগুলো আছে? না না, এইটা কি করে হইতে পারে? ইনায়া কথাগুলো বলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ধীরে ধীরে এগিয়ে এসে শ্রেয়াংশুর শার্টটাকে সরাতে লাগলো। এমন সময় কেউ এসে তার হাত আঁকড়ে ধরল। ইনায়া ধরপড়িয়ে হাতের মালিককে দেখতে ঘাড় ঘুরিয়ে দেখলো প্রিয়তা দাঁড়িয়ে আছে। প্রিয়তা ইনায়ার চোখে চোখ রেখে বলল, অন্যের স্বামীর প্রতি তোমার খুব লোভ, তাই না? যে মানুষটা তোমাকে চায় না, তার জন্য আমাকে বিয়ে করেছে, তার কাছে আসতে তোমার এতটুকু লজ্জা করে নাই না? কতটুকু বলে প্রিয়তা ইনায়ার হাতটাকে এক ঝটকায় ছুঁড়ে ফেলল। প্রিয়তার কথাগুলো ইনায়ের ছোট্ট হৃদয়টাকে ভেঙে টুকরো টুকরো করে দিল। সে পলকহীনভাবে প্রিয়তার দিকে তাকিয়ে রইল। প্রিয়তা আবার বলল, কি বলতো, তোমার মতো মেয়েরা টাকা ছাড়া কিছুই বোঝে না, তাই টাকার জন্যই দুই বাচ্চার বাপকে বিয়ে করতে তোমার এতটুকু বাধেনি। এখন আবার তোমাকে লোকটা ঘৃণা করে তবুও পায়ের কাছে দিব্যি বসে আছো। আচ্ছা ইনায়া, তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে এই ঘরে তোমার আসার কোনো মানে হয়? তাহলে কেন আমাদের মাঝে এসে আমার সংসারটাকে তছনছ করে দিচ্ছ? বেরিয়ে যাও আমার স্বামীর ঘর থেকে। এই ঘরের আশেপাশে কিংবা আমার স্বামীর আশেপাশে তোমার ছায়া দেখলে খুব খারাপ হয়ে যাবে। কথাগুলো বলে প্রিয়তা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। ইনায়া কিয়ৎক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল প্রতিটা শব্দ তার বুকের ভিতরে ছুরির মতো বিঁধছে। তবু ইনায়া নিজেকে সামলে নিল। চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে মৃদু সরে বলল, একটা কথা কই, একজন মানুষে অপমান করার আগে তার জীবনের গল্প আগে যায় না নিয়েন। সব গল্প বাইর থেকে যেই রকম দেখা যায় আসলে সেই রকম হয় না। ইনায়া কথাগুলো বলে একবার অবচেতন শ্রেয়াংশুর দিকে তাকায়। সেদিকে তাকাতেই তার বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। সেটা মুখে প্রকাশ করল না ইনায়া। সে আবার বলল, আপনি কইলেন আমি অন্যের স্বামীর দিকে হাত বাড়াইছি, অথচ সত্যিটা হলো এই মানুষটাই আমার প্রথম স্বামী আছিল। আল্লাহর কালাম পড়ে আমার সাথে আগে ওনার বিয়া হয়েছে, তারপর একদিন কোনো এক দোষ না থাকা সত্ত্বেও আমার এই জীবন্ত মানুষকে মৃত কইরা দিছে, আমার অস্তিত্বটারে অস্বীকার করছে। কথাগুলো বলতে গিয়ে ইনায়ার গলাটা কেঁপে উঠল। চোখ দিয়ে আবার পানি বেরিয়ে এলো তার। প্রিয়তা এখনও অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া তার দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করেন, যে মেয়েটা নিজের স্বামীর মুখে আমি তোমারে চাই না কথাটা শুনে বাঁচে আর তার আর কারো সংসার ভাঙার ইচ্ছে থাকে না, তার তো এই পৃথিবীতেই বাঁচতে ইচ্ছে করে না। ইনায়ার কথা শুনে প্রিয়তা চমকে উঠল। সেই তো মেয়েটার ভালোর জন্য কথাগুলো বলেছে, যেন মেয়েটা শ্রেয়াংশুর সাথে জড়িয়ে না যায়। কিন্তু সে বুঝতে পারেনি মেয়েটা এতটা কষ্ট পাবে। প্রিয়তা হাল গুছিয়ে তার চোখের পানিটুকু মুছে একভাবে দাঁড়িয়ে রইল। ইনায়া আবার বলল, আমি আপনার কাছ থেকে কিছু নিতে আসি নাই। উনি আমাকে চায় না, এই সত্যটা আমি অনেক আগেই মানিয়ে নিছি। মানুষ নিজের ভাগ্য নিজে লেখে না। আমার ভাগ্য যদি সুখ থাকতো তাহলে আপনার সামনে দাঁড়ায় এত অপমান শুনতে হইতো না আমারে। আর একটা কথা, আজকে আমি এই ঘরে আমি স্ত্রীর অধিকার লেগে আসি নাই। উনি অজ্ঞান হয়ে গেছিল, তাই ওনাকে নিয়ে আসছিলাম। এটুকু যদি অপরাধ হয় তাহলে সেই অপরাধের শাস্তি আমি মাথা পেতে নেব। ইনায়া কথাগুলো বলে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো প্রিয়তার উত্তরের আশায়। কিন্তু প্রিয়তা তার দিকে ঘুরে তাকালো না। ইনায়া আর এক মুহূর্ত দাঁড়িয়ে রইল না। তার দু চোখে ঝাপসা হয়ে আসছে। বুকের ভিতরটা যেন কেউ শক্ত করে চেপে ধরে আছে। সে দৌড়ে নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। প্রিয়তা ইনায়ার যাওয়ার দিকে তাকিয়ে মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠল। আজকে জেনে শুনে সহজ সরল মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলল। প্রিয়তা কাঁদতে কাঁদতে বলল, আই এম সরি ইনায়া, আমি তোমাকে এইভাবে বলতে চাইনি, বাট
শ্রেয়াংশুর হাতে বেশি সময় নেই। আমি চাই না তোমার ফুলের মতো জীবনটা নষ্ট হয়ে যাক। তুমি তোমার জীবনটাকে সাজিয়ে নাও ইনায়া, ওই ইফতি শিকদারের সাথে। প্রিয়তা কথাগুলো বলতে শ্রেয়াংশুর দিকে তাকায়। ইনায়া দরজায় পিঠ ঠেকিয়ে ধপ করে মেঝেতে বসে পড়তেই বুক ফাটা একটা আর্তনাদ বেরিয়ে এলো তার। ইনায়া কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, এই কষ্ট আমারে কত দিবা? আমি আর পারতেছি না আল্লাহ। ইনায়া 2 হাত দিয়ে মুখ চেপে হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমি কি এমন গুনাহ করছিলাম? কেন আমার জীবনে এমন অপমান লিখলা? যে মানুষটার হাত ধরে সারা জীবন বাঁচার স্বপ্ন দেখছিলাম, সেই মানুষটা সবার সামনে আমার পর করে দিল। আজকে আমি নাকি আমার নিজের স্বামীর দিকে হাত বাড়াই? উনি আমার স্বামী আছিল আল্লাহ, আমার স্বামী। আমি তো কারো সংসার ভাঙতে চাই নাই। আমি শুধু আমার মানুষটার একটু ভালোবাসা চাইছিলাম। এতটুকু চাওয়া কি এত বড় অপরাধ ছিল? কথাগুলো বলতে বলতে ইনায়ার কান্নাগুলো গলায় আটকে গেল। ইনায়া কাঁদতে কাঁদতে আবার বলল, আমি কিচ্ছু চাই না। উনি যদি আমার নাও হয় তবু ওনাকে ভালো রেখো। আমার ভাগ্যে যদি ভালোবাসা না লেখা থাকে, অন্তত ওনারে ভালো রেখো আল্লাহ। ওনার শরীরের ক্ষতগুলো ভালো করে দাও আল্লাহ। তুমি আমারে যত খুশি কষ্ট দাও, কিন্তু ওনারে কষ্ট কমায় দাও। কথাগুলো বলতে বলতে ইনায়া হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। তার কান্নার শব্দ পুরো ঘর ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল প্রতিটি অশ্রু বিন্দুর সঙ্গে তার বুকের ভিতরে জমে থাকা বছরের পর বছর না বলা কষ্টগুলো ঝরে পড়ছে। সকাল 6টা। ইনায়া রান্নাঘরে রান্না করতে ব্যস্ত, কোমরে কাপড় গুছে। কপালে ছড়িয়ে পড়েছে ছোট্ট ছোট্ট চুলগুলো। ইনায়া বিরক্তিতে বারবার হাতের উল্টো পিঠ দিয়ে সরাচ্ছে চুলগুলো, কিন্তু বেহায়া চুলগুলো আবারও এসে আছড়ে পড়ছে ঘরমাক্ত কপালে। ইনায়া এক সময় আর চুলগুলো সরালো না, রুটি বেলতে লাগলো আপন মনে। পাশেই মাইমুনা বেগম থালা বাসনগুলো ধুতে ব্যস্ত। থালা বাসন ধোয়ার সাথে সাথে নিশা আর রিমঝিমের কর্মকাণ্ডগুলো ইনায়ার সামনে তুলে ধরছে। ইনায়া মাইমুনার কথায় হু হা করছে, কিন্তু তার মনের মধ্যে শ্রেয়াংশুর ক্ষত বিক্ষত পাগুলো। ইনায়া ভাবছে, কি হয়েছে ওনার জ্বালায় পুরো শরীর এমন ক্ষত বিক্ষত হয়ে আছে? ইনায়ের ভাবনার মাঝে রান্নাঘরে প্রবেশ করলো শ্রাবণ। কোলে ছোট্ট শ্রেয়া ঘুম পাড়ছে। বোঝাই যাচ্ছে মেয়েটা হয়তো কাঁচা ঘুমে উঠেছে। শ্রাবণ কোলে নামাতে আবার ঘুমে চলে গেছে মেয়েটা। শ্রাবণ পেছন থেকে এসে ইনায়ের উদ্দেশ্যে বলল, আন্টি, শ্রেয়াকে একটু নেবেন? আসলে বিছানায় রাখলে ঘুম থেকে উঠে যাবে, আবার আমাকে স্কুলের জন্য রেডি হতে হবে। ইনায়া শ্রাবণের কণ্ঠ শুনে হকচকে পিছনে ফিরে তাকায় ইনায়া। মাইমুনা বেগম বড় বড় চোখ করে শ্রাবণের দিকে তাকিয়ে আছে। সে মনে মনে ভাবছে, এই গম্ভীর ছেলেটা ইনায়াকে আন্টি বলল। পরক্ষণে তার মন বলল হয়তো বিয়ে হয়ে অন্যত্র চলে যাবে, তাই আলগা পিরিত দেখাতে আসছে। মাইমুনা কথাগুলো ভেবে আবারও তার কাজ করতে লাগলো। শ্রাবণ ইনায়ের দিকে তাকিয়ে আবারও একই কথা বলল। ইনায়া হাসি মুখে হাত বাড়িয়ে শ্রেয়াকে কোলে নিয়ে নিল। শ্রেয়াকে কোলে দেওয়ার পরও শ্রাবণ দাঁড়িয়ে উসকুস করতে লাগলো। বের হলো না রান্নাঘর থেকে। ইনায়ের কপালে ভাঁজ পড়ল শ্রাবণকে দাঁড়িয়ে থাকতে দেখে। একটু আগে বলল স্কুলে যাবে, আবার দাঁড়িয়ে আছে কেন বুঝলো না। ইনায়া এখন আর শ্রাবণকে দেখে ভয় লজ্জা লাগে না। মানে বলা যায় ওই রাতের পর থেকে ইনায়ার সাথে শ্রাবণের একটু ভালো সম্পর্ক তৈরি হয়েছে। ইনায়া শ্রাবণের দিকে তাকিয়ে বলল, কিছু হয়েছে? শ্রাবণ কোনো ভূমিতা ছাড়াই বলল, আপনার সাথে কথা ছিল আন্টি, যদি আবার আসতেন। ইনায়া হাসি মুখে বলল, আমি আইতেছি, তুমি যাও। শ্রাবণ চলে গেল। ইনায়া শ্রেয়াকে বুকে নিয়ে কিছুক্ষণ তরকারি নাড়াচাড়া করে তরকারিতে পানি ঢেলে চলে গেল শ্রাবণের ঘরের উদ্দেশ্যে। শ্রেয়াংশুর ঘরের জানালা দিয়ে পাতলা পর্দাটা দিয়ে সূর্যের আলো গলে গলে এসে আছড়ে পড়ছে মেঝেতে। শ্রেয়াংশু পিটপিট করে চোখ খুলে আস্তে আস্তে উঠে বসলো বিছানায়। শ্রেয়াংশুর মাথাটা বেজায় ভারী লাগছে। 2 হাত দিয়ে মাথাটাকে শক্ত করে চেপে ধরে শ্রেয়াংশু বসে থাকলো কিয়ৎক্ষণ। তার আস্তে আস্তে মনে পড়লো কালকে রাতের কথাগুলো। সে ক্লাবে গিয়েছিল, তারপর কি হয়েছিল কিছুই মনে পড়ছে না তার। শ্রেয়াংশু হাত দ্বারা চোখ দুটো ডলে আস্তে আস্তে বিছানা থেকে নেমে দাঁড়াতেই আটকে উঠল সে। তার পায়ের ক্ষতগুলো দৃশ্যমান হয়ে আছে। কালকে রাতে কে এই ঘরে এনেছে তাকে, কে তার জুতো মোজা খুলেছে, সেটা ভেবেই শ্রেয়াংশু অস্থির হয়ে উঠল।
ঘরের এদিক থেকে ওদিকে পায়চারি করতে লাগলো সে। মনের মধ্যে তার অজানা আতঙ্ক বাসা বাঁধল। কেউ যদি দেখে তাকে তাহলে আম্মাকে বলে দিবে, আর আম্মা এই খবর শুনলে নির্ঘাত কোনো না কোনো দুর্ঘটনা ঘটাবে। শ্রেয়াংশু চিন্তিত অবস্থায় বসে পড়ল বিছানায়। ইনায়া শ্রেয়াকে তার ঘরে শুইয়ে দিয়ে এসে শ্রাবণের ঘরের বিছানায় বসে আছে। শ্রাবণ খুব মনোযোগ দিয়ে আলমারিতে কিছু খুঁজতে ব্যস্ত। ইনায়া থেকে থেকে উকি দিচ্ছে। কি এমন খুঁজতে ব্যস্ত সে? কিয়ৎক্ষণ বাদে শ্রাবণ একটা র্যাপিং করা বক্স বের করে আনলো আলমারি থেকে। এগিয়ে এলো ইনায়ার দিকে। ইনায়া বক্সটার দিকে তাকিয়ে আছে। শ্রাবণ হাসি মুখে ইনায়ের দিকে বক্সটা বাড়িয়ে দেয়। ইনায়া কিছুই বুঝতে পারছে না এই গম্ভীর মুখো ছেলে এত সুন্দর করে হেসে তাকে এই বক্সটা কেন ধরাচ্ছে। শ্রাবণ এবার হাসি হাসি মুখ নিয়ে বলল, আন্টি এইটা আপনার ইনায়া এবার যেন আকাশ থেকে নিচে পড়ল। এই ছেলে তাকে এই প্যাকেট দিচ্ছে। ইনায়া আস্তে আস্তে ব্যাগটা হাতে নেয়। শ্রাবণ বলল, এটা আপনার গিফট আন্টি, আমাকে সাহায্য করার জন্য। ইনায়া কিছুই বুঝতে পারল না এই ছেলেকে আবার কখন সাহায্য করলো সে। শ্রাবণ ইনায়ার মুখ দেখে বুঝতে পারল তিনি কিছুই বুঝতে পারেনি, তাই বলল, আব্বুর পায়ে ব্যান্ডেজ করে দিয়েছিলেন, তার গিফট এইটা আন্টি, আর আপনাকে আরও একবার ধন্যবাদ। ওনার কথা শুনে ইনায়ার মনটা খারাপ হয়ে গেল। মনে পড়ল কালকে রাতে প্রিয়তার কথাগুলো। ইনায়ার গলার কাছে কান্নাটা এসে ভিড় জমালো। সে কোনো মতে নিজেকে সামলে বসে থাকলো সে। শ্রাবণ ইনায়ার হতাশা ভরা মুখ দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আন্টি, আপনি খুশি হননি? শ্রাবণের কথা শুনে ইনায়ার সম্বিত ফিরে পায়। সে ফাঁকা ঢোক গিলে বলল, আমি খুব খুশি হয়েছি, এখন আমি আসছি, নিচে সবাইরে খাবার দেওয়া লাগবো। ইনায়ের কথাটুকু বলে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের বাইরে যেতে ইনায়ের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গালে। সে আর নিচে গেল না, তার ঘরে গেল। শ্রাবণ ইনায়ের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, শ্রাবণ শেষের কথাগুলো আক্ষেপের স্বরে বলল, তোমাকে এই ঘরে ডাকার একটাই কারণ শ্রেয়াংশু, তুমি তাড়াতাড়ি ডিভোর্স পেপার রেডি করো। আর 2 দিন পর ইনার সাথে ইফতির এঙ্গেজমেন্ট হবে। আমাকে এইমাত্র ইফতি ফোন করে জানালো। আর এঙ্গেজমেন্টের 2 দিন পর বিয়ে সে হিসাব রেখে সে ছুটি নিয়ে আসছে। শামীমা বেগমের কথাগুলো শুনে শ্রেয়াংশুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল তার। চোখের সামনে শ্যামকর্ণের মায়াবী মুখটা ভেসে উঠল। আরও বেচেন হয়ে উঠল মনটা। কিন্তু কিছুই করার নেই। তার শ্যামকন্যা ভালো থাকুক, সে সারা জীবন আড়াল থেকে দেখবে। তার মৃত্যুর পর শ্যামকন্যাকে দূর থেকে চাইবে। শ্রেয়াংশু শুকনো ঢোক গিলে তার আম্মার দিকে তাকিয়ে বলল, আম্মা, আমি ইরফানের সাথে কথা বলেছি, বিকালে পেপার দেওয়ার কথা আছে। শামীমা বেগম বলল, পেপার নিয়ে এসে ইনের হাত দিয়ে সিগনেচার করিয়ে নেবে। শ্রেয়াংশু ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে হ্যাঁ সূচক মাথা ঝুঁকালো। অতঃপর শরীরটাকে কোনো রকমে টেনে ঘর থেকে বেরিয়ে গেল। শামীমা বেগম তার আলমারি থেকে পুরনো গহনাগুলো বের করতে লাগলো। ইনায়া পরের মেয়ে হলেও যেদিন শ্রেয়াংশুর সাথে বিয়ে দিয়ে বাড়িতে এনেছিল সেদিন থেকে ইনায়াকে আরেকটা মেয়ে বলে স্বীকার করেছে সে। তার মেয়ের বিয়েতে নতুন গহনা না দিলে হয়, তাই এই কয়েকদিনের মধ্যেই পুরনো গহনাগুলো নতুনভাবে গড়ে মেয়েটাকে পরিয়ে শ্বশুরবাড়ি পাঠাবে। ইনায়া শ্রেয়াকে খাওয়াতে ব্যস্ত, আর শ্রেয়া খাওয়া তো দূর, অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। মেয়েটার সকাল থেকে শরীরটা কেমন গরম হয়ে আছে। ইনায়া সেরকমভাবে থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে পারে না। প্রতিবার শ্রাবণ শেয়ার জ্বর মেপে ওষুধ এনে দেয়, কিন্তু আজকে শ্রাবণ বাড়িতে নেই। সকালে স্কুলে গিয়েছে, এখন বিকাল 4টে বাজতে গেল, এখনও আসেনি হয়তো। ইনায়া বারবার সদর দরজার দিকে তাকাচ্ছে। ইনায়া এবার কি করবে বুঝতে পারল না। মেয়েটা আস্তে আস্তে গায়ের তাপমাত্রা হু হু করে বাড়ছে। বাড়িতেও আবার কেউ নেই। নিশা আর রিমঝিম গিয়েছে পার্লারে, আর শামীমা বেগম গিয়েছে জুয়েলারির দোকানে, আর মাইমুনা বাজারে। ইনায়া কি করবে বুঝতে পারছে না। শ্রেয়ার আব্বু থাকলে হয়তো তার কাছে সাহায্য নেওয়া যেত, কিন্তু সেও তো নেই। সকালে বের হয়েছে, এখনও আসার নাম নেই। ইনায়া খাবারের বাটিটাকে
টেবিলের উপরে রেখে দিয়ে শ্রেয়াকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বসলো। শ্রেয়ার ফর্সা মুখ জ্বরের কারণে লাল টকটকে হয়ে গিয়েছে। যে মেয়েটা সারাক্ষণ ভকভক করে, আজকে মেয়েটা চুপটি করে ইনায়ার বুকের ভিতরে ঢুকে গিয়েছে। ইনায়া শ্রেয়ার মাথাতে হাত বুলাতে বুলাতে বলল। আমার অনেক কষ্ট হয়েছে। শ্রেয়া কোনো কথা বলল না। সে মাথা নাড়িয়ে বোঝালো তার কষ্ট হচ্ছে। ইনায়া বসে থাকলো না। যেভাবে জ্বরটা হু হু করে বাড়ছে, এখন বসে থাকলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। ইনায়া তার ঘরের দিকে পা বাড়ালো। তার কাছে 5-6 হাজার টাকা থাকে। সামিয়া বেগম ইনায়াকে টাকাগুলো দেয়, হয়তো কোনো প্রয়োজনে মেয়েটা খরচ করবে। ইনায়ার আজকে টাকাগুলো খুব দরকারে লাগবে। ঘরে গিয়ে শ্রেয়াকে বিছানায় বসিয়ে কোনো রকমে বোরখাটা জড়িয়ে নিল। এখানে সরকারি হাসপাতাল আছে, সে ভালো করে চিনে। কয়েকবার শ্রেয়াকে টিকা দিতে নিয়ে গিয়েছিল মাইমুনার সাথে। ইনায়া আলমারি থেকে ছোট্ট একটা পাশ বের করে আবারও শ্রেয়াকে কোলে নিয়ে হাঁটা ধরল সরকারি হসপিটালের উদ্দেশ্যে। একটু পরে মাইমুনা বাজার করে চলে আসবে, আর দারোয়ান চাচা গেটে দাঁড়িয়ে আছে। তাই বাড়ি নিয়ে ইনায়াকে ভাবতে হলো না। শ্রেয়াংশু বসে আছে ইরফানের চেম্বারে। এখানে আসার একটাই কারণ, ডিভোর্স পেপার নিয়ে যেতে হবে। ইরফান বাইরে গিয়েছে একটু দরকারি। শ্রেয়াংশুকে তার চেম্বারে ওয়েট করতে বলেছে। শ্রেয়াংশু চেয়ারে হেলান দিয়ে বসে আছে। তার মাথার মধ্যে তার আম্মার কথাগুলো ঘুরে বেড়াচ্ছে। শ্রেয়াংশু কিয়ৎক্ষণ বাদে চোখ খুলে ফোনটা বের করে জনকে ভিডিও কল দেয়। ছেলেটার সাথে কথা বলাই হয় না তার। ছেলেটা কি করছে কে জানে। শ্রেয়াংশুর শ্রেয়া আর শ্রাবণের থেকে জনকে একটু বেশি ভালোবাসে। তার মুখে পাপা ডাক শুনেই সে বুঝতে পেরেছিল একজন বাপ হওয়া কতটা গর্বের। আজকেও তার মনে আছে জন তাকে প্রথম দিন কত সুন্দর করে পা পা করে পাপা বলে ডেকেছিল। এবার কল ঢুকতেই উপাস থেকে জন তাড়াতাড়ি করে ফোন রিসিভ করতে ভুলল না। ফোন রিসিভ করতেই দৃশ্যমান হলো ছোট একটা মায়াবী মুখ, তার সাথে গাঢ় নীলকান্তমণির ন্যায় আকিদয়। জনের চুলগুলো সুন্দর আর গোছালো করে রাখা আছে। গলার নিচে ছোট্ট একটা ট্যাটু করা আছে। ট্যাটুটাতে একজন লোক একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আছে। শ্রেয়াংশু হাসি মুখে বলল, কেমন হচ্ছে শাহরিয়ার? জন শাহরিয়া নাম শুনে প্রথমে মুখটা বেজার করলেও পরে একগাল হেসে বলল, ভালো আছে পাপা। তোমার শরীর কেমন আছে? ক্ষতগুলো ভালো হয়েছে তো? আর তুমি ওষুধ খাও সময় মতো? তোমার শরীর কেমন আছে? ওষুধগুলো সময় মতো খাও পাপা। শ্রেয়াংশু মুচকি হেসে বলল, একসাথে এতগুলো প্রশ্ন, তুমি একটা একটা করে বলো, আমি সবকিছুর উত্তর দেব। তোমার শরীর কেমন আছে? আমার শরীর অনেক ভালো আছে আব্বু। জন আবারও বলল। ওষুধগুলো সময় মতো খাও পাপা। শ্রেয়াংশু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। জন উপাস থেকে আবারও বলল, পাপা আমি বাংলাদেশে আসবো। শ্রেয়া, শ্রাবণ আর মমকে খুব দেখতে ইচ্ছে করছে। শ্রেয়াংশু প্রথমে কথাগুলো শুনে রিয়েক্ট না করলেও পরের কথাটা শুনে চোখ বড় বড় হয়ে গেল। সে বুঝতে পারল শাহরিয়া কাকে মম বলল। শ্রেয়াংশু কপালে ভাঁজ ফেলে বলল, তোমার মম কে আব্বু? জন মুচকি হেসে বলল, আমার মমের নাম ইনায়া চৌধুরী। আমি তার ছবিও দেখেছি পাপা। উনি অনেক ভালো। শ্রেয়া শ্রাবণকে অনেক ভালোবাসে, আর আমি গেলে আমাকেও অনেক ভালোবাসবে পাপা। শ্রেয়াংশু বুঝতে পারল না কিভাবে এই ছেলেকে বোঝাবে তার মমের অন্যত্র বিয়ে হয়ে যাবে, অথচ কেউ 3 ভাই বোনকে আদর করবে না। কথাগুলো শ্রেয়াংশু বলতে পারল না। সে চায় না ছেলেটার মুখ থেকে এই হাসিটুকু মুছে যাক, তাই মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে বলল, হ্যাঁ আব্বু, তোমাকে অনেক ভালোবাসবে তোমার মম। শ্রেয়াংশু আবার বলল, তোমাকে কে বলেছে? তোমার মায়ের নাম সোনা? আর কিভাবে ছবি দেখলে? জন বলল। প্রিয়তা আন্টি আমাকে সব বলে। শ্রেয়াংশু ছোট করে বলল। জন বলল, পাপা বাই, পরে কথা হবে। বলেই ফোনটা রেখে দেয় শাহরিয়া। শ্রেয়াংশু ফোনটা রেখে কিয়ৎক্ষণ বসে থাকলো একভাবে। এরই মধ্যে চেম্বারে প্রবেশ করলো ইরফান। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, কালো টাই, জুতো পরে। হাতের ভাঁজে আঁকড়ে ধরে আছে অনেকগুলো ফাইল। অতিরিক্ত ঘামের কারণে সাদা শার্টটা শরীরের সাথে লেপ্টে লেগে আছে।
চুলগুলো অগোছালো হয়ে আছে। ইরফান হাতের ফাইলগুলো সশব্দে টেবিলের উপর রেখে বিরক্তি স্বরে বলল, বাইরে যা গরম পড়ছে, মনে হচ্ছে সব ফেলে এসি ঘরে শুয়ে থাকি। অতঃপর শ্রেয়াংশুর দিকে তাকিয়ে বলল, আর তোর জন্য মনে হচ্ছে নিজেকে ট্রাকের নিচে উৎসর্গ করে দেই, তাহলে তোর প্যানপ্যানানিগুলো আমাকে সহ্য করতে হবে না। শ্রেয়াংশু ইরফানের কথা শুনে একটু নড়ে চড়ে বসে বলল। শ্রেয়াংশুর কথা শুনে ইরফান আফসোসের স্বরে বলল, তোর মতো বন্ধু থাকার থেকে না থাকা বেশি ভালো। কই আমি কথাগুলো মনের দুঃখে বললাম? তুই আমাকে বোঝাবি, বলবি এগুলো খারাপ কথা বলতে হয় না, সেখানে তুই আমাকে মরার জন্য আইডিয়া দিচ্ছিস। ছি 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 বন্ধু। শ্রেয়াংশু চেয়ার থেকে দাঁড়িয়ে বলল। পেপার দে, তারপর ভণ্ডামি শুরু করো মাই ডিয়ার ফ্রেন্ড। ইরফান রাগে ফোঁস করে সবুজ কালারের ফাইল শ্রেয়াংশুর দিকে বাড়িয়ে দেয়। শ্রেয়াংশু ফাইলটাকে নিয়ে বাইরে চলে গেল। ইরফান শ্রেয়াংশুর যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো, অতঃপর বিড়বিড় করে বলল, দেখ কেমন লাগে শালা। ইনায়া কি করবে বুঝতে পারছে না। কত আশা নিয়ে সরকারি হাসপাতালে এসেছিল সে, কিন্তু কপাল খারাপ হলে সব দরজা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায়। যেখানে সরকারি হাসপাতাল বন্ধ হওয়ার কথা মাগরিব নাগাদ, আজকে বিকাল হওয়ার আগেই সব বন্ধ করে চলে গিয়েছে। ইনায়া অস্থিরভাবে পয়চারি করছে রাস্তায়। ঢাকা শহরের কোনো কিছু চেনে না সে। এখন কোথায় যাবে সে? শ্রেয়ার জ্বরে কতটা কাহিল হয়েছে যে চোখটা খোলা রাখতে পারছে না সে। আশেপাশের লোকজনগুলো ইনায়াকে ঘুরে ঘুরে দেখছে। ইনায়া শ্রেয়াকে শক্ত করে বুকে আঁকড়ে ধরে এগিয়ে গেল একজন বয়স্ক লোকের দিকে। লোকটা রাস্তার ধারে বসে অনেকগুলো পুরনো কাপড় বিক্রি করছে। ইনায়া লোকটাকে বলল, চাচা এখানে কোনো হাসপাতাল নাই? লোকটা নিজের কাজ করতে ব্যস্ত ছিল। ইনায়ার কণ্ঠ শুনে ঘুরে তাকিয়ে ইনায়াকে আপাদমস্তক দেখে বলল। ইনায়া মাথায় সেট করে নিল প্রথমে বড় রাস্তা, তারপর ছোট। সে পা চালিয়ে এগিয়ে গেল সামনের দিকে। ইনায়া হাঁটছে কম, দৌড়ে যাচ্ছে বেশি। স্কয়ার হাসপাতাল পুরো 18 তলার একটি ভবন। চারিদিকে মানুষের আনাগোনা লেগে আছে। কেউ আসছে হাসপাতালে, কেউ আবার হাসতে হাসতে নয়তো স্বজন হারানোর বেদনায় কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। ইনায়া এর মধ্যে হাঁপাতে হাঁপাতে প্রবেশ করলো স্কয়ার হাসপাতালে। বড় লোহার গেটের সামনে দাঁড়িয়ে বুকে এক হাত রেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। একবার চারিদিকে তাকিয়ে চলে গেল হাসপাতালের ভেতরে। ইনায়া আগে কখনো এই হাসপাতালে আসেনি, আর আসারও তেমন একটা প্রয়োজন হয়নি তার। আজকে ইনায়ার নিজেকে কেমন পাগল পাগল লাগছে। অসুস্থ বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবে বুঝতে পারছে না। ইনায়া এবার শ্রেয়াকে বুকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল। আশেপাশের মানুষ তাকে ঘুরে ঘুরে দেখছে। ইনায়ার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ইনায়া কাঁদতে কাঁদতে এলোমেলো পায়ে এদিক ওদিক হাঁটতে লাগলো। হঠাৎ করে ইনায়ার কেউ হাত ধরে ফেলল। ইনায়ার পায়ের গতি থেমে যায়। পিছনে ভিড়ে কান্না ভেজা চোখ নিয়ে দেখলো ইপ্তি শিকদার দাঁড়িয়ে আছে। ইপ্তির পরনে আর্মি পোশাক। ইপ্তি কপালে ভাঁজ ফেলে বলল, এখানে কি করছো স্নিগ্ধা পরে? ইনায়া চেনা লোক দেখে আরও ডুকরে কেঁদে উঠল। ইনায়ার চোখে পানি দেখে ইপ্তির বুকটা ভার হয়ে গেল। সেই তীক্ষ্ণ দৃষ্টিতে ইনায়াকে দেখতেই চোখ আটকে গেল কোলে থাকা ছোট্ট শ্রেয়াকে দেখে। সে বুঝতে পারলো বাচ্চাটার কিছু একটা হয়েছে। ইনায়ার হাত ছেড়ে শ্রেয়া কপালে হাত দিতে চমকে উঠল। বাচ্চাটার গায়ে এত জ্বর! এক মুহূর্ত দেরি না করে ইনায়ার কোল থেকে শ্রেয়াকে নিয়ে ছুটল শিশু বিভাগের দিকে। ইনায়া কাঁদতে কাঁদতে ছুটল ইপ্তির পিছনে পিছনে। শ্রেয়ার কোনো জ্ঞান নেই, মাথাটা একদিকে হেলে পড়েছে, মুখ দিয়ে অল্প অল্প লালা ঝরছে। শিশু বিভাগের সামনে অনেক বড় লাইন হয়ে আছে। ইপ্তি বড় আর্মি অফিসার হওয়ার জন্য তাকে সবাই চেনে, এমনকি শিশু ডাক্তার ইপ্তির বাল্যকালের বন্ধু। ইপ্তি শ্রেয়াকে নিয়ে কেবিনে প্রবেশ করলো, সাথে ইনায়াও এখনো কেঁদেই যাচ্ছে। থামাথামির কোনো নাম নেই। ইপ্তি শ্রেয়াকে বেডে শুয়ে তার বন্ধু রনির দিকে তাকিয়ে বলল, ইমিডিয়েটলি চিকিৎসা শুরু করো, কুইক। রনি আরেকটা বাচ্চা দেখছিল, কিন্তু ইপ্তিকে এভাবে কেবিনে প্রবেশ করতে দেখে সে হকচকিয়ে উঠে দাঁড়ালো। ইপ্তি আবারও বলল, কি হলো, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? বাচ্চাটার অনেক জ্বর, তাড়াতাড়ি চিকিৎসা শুরু করো।
রনি এগিয়ে এসে কানে স্টেথোস্কোপ লাগিয়ে শ্রেয়াকে চিকিৎসা করতে লাগলো। ইফতি এগিয়ে গেল ইনায়ার দিকে। ইনায়া শ্রেয়ার মাথার কাছে দাঁড়িয়ে গুনগুন করে কেঁদেই যাচ্ছে। ইফতি নিজেকে সত্যি আজ খুব ভাগ্যবান মনে হচ্ছে। যে মেয়ে অন্যের বাচ্চার অসুস্থতায় এমন করে কাঁদতে পারে তার মনটা কতটা ভালো হতে পারে। ইফতি ঠোঁটে এক চিলতে হাসি ফুটল। কিয়ৎক্ষণ বাদে ইফতি ইনায়াকে বলল, এদিকে এসে বসো একটু। ইনায়া মাথা নাড়িয়ে না বোঝালো সে বসবে না, সে তার আম্মার কাছে দাঁড়িয়ে থাকবে। ইফতি আর কিছু বলল না, সে বসে পড়ল সোফায়। আজকে সারা দিনটা তার দৌড়ঝাঁপের উপর দিয়ে গিয়েছে। মিশনে অনেকগুলো সৈন্য উপরে গুলি লাগার জন্য প্রত্যেকে ইফতি স্কয়ার হাসপাতালে নিয়ে এসেছে কক্সবাজার থেকে। আর এখানে এসেই স্নিগ্ধ পরীর দেখা পাবে সে ভাবেনি। রনি শ্রেয়া চিকিৎসা করে হাতে ক্যানুলা আর স্যালাইন লাগিয়ে দিয়েছে। রনি ইনায়াকে দেখে এগিয়ে গেল ইফতির দিকে। ইফতি রনিকে জিজ্ঞেস করলো, কেমন আছে এখন? রনি দীর্ঘশ্বাস ফেলে বলল, সময় মতো না আনলে খারাপ কিছু হতে পারতো। জ্বর 103 ছুঁয়ে গেছে, এখন ভালো আছে। রাতটা এখানেই থাকবে, কাল সকালে বাড়ি যেতে পারবে। পরক্ষণেই বলল, আচ্ছা মেয়েটা তোর কে হয়? ইফতি কথাটা শোনা মাত্রই ইনায়ের দিকে তাকায়। ইনায়া শ্রেয়ার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইফতি মুচকি হাসি দিয়ে বলল, ও আমার অনেক কিছু হয়। রনি মিটমিট করে হেসে বলল, ও বাবা, আর্মি অফিসার প্রেমে পড়তে জানে নাকি? ইফতি উত্তর করলো না, সে প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা এগুলো বাদ দে, আমি আসি একটু। বলেই বাইরে চলে গেল ইফতি। ইফতি জানে এই রনির পেটে কোনো কথা থাকে না, এখন বলবে এক আর ফ্রেন্ড সার্কেলের কাছে আরেক, তাই ইফতি তাকে কিছু বলল না। রনি আবারও তার রোগী দেখতে লাগলো। এরই মধ্যে কেটে গেছে আরও একদিন। শামীমা বেগমকে ফোন করলে শামীমা বেগম আর মাইমুনা ছুটে আসে হাসপাতালে। তারপর এক রাত থেকে ইনায়াকে নিয়ে বাড়িতে আসে তারা। শ্রেয়াংশু ইরফানের কাছ থেকে ডিভোর্স পেপার নিয়ে আর বাড়িতে আসেনি। শামীমা, রিমঝিম, এমনকি প্রিয়তা বারংবার ফোন দিয়েছে, কিন্তু শ্রেয়াংশুর ফোন বন্ধ। শামীমা বেগম সেই বিষয়ে এতটুকু চিন্তিত নয়। শ্রেয়াংশু এভাবে অফিসের কাজে বাইরে যায়, তারপর 2-3 দিন পর ফিরে আসে। শামীমা বেগম ছেলের প্রতি বিজায় ক্ষুব্ধ হয়ে আছে। আজকে বাদ কালকে এঙ্গেজমেন্ট, আর ছেলেটা ডিভোর্স পেপার না এনে কোথায় আছে কে জানে। চৌধুরী বাড়ি পুরোটাই বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে কালকে এঙ্গেজমেন্টের জন্য। নিশা আর রিমঝিম আড়ালে আবডালে শামীমা বেগমকে দেখে বলছে, আজকে ডিভোর্স, কালকে কেমনে বিয়া হয়। শামীমা বেগম তাদের কাট কাট গলায় বলেছেন, বিয়ে না হতেই পারে, এঙ্গেজমেন্ট হতেই পারে। এই কথা শোনার পর নিশা আর রিমঝিম কিছু বলেনি, আর ইনায়া তার ঘর থেকে বাইরে আসেনি। সব সময় শ্রেয়াকে নিয়ে ঘরে ভেতরে ছিল। শ্রেয়ার অবস্থা আগের থেকে ভালো আছে। রাত 10টা, ইনায়া বসে আছে তার ঘরের বারান্দায়। বারান্দা থেকে বাগানের এঙ্গেজমেন্ট স্টেজটা দৃশ্যমান হয়ে আছে। ইনায়া চোখ দিয়ে অবিরাম অশ্রু পড়ছে। আজকে সে মনে মনে চাচ্ছে এই রাতটা যেন শেষ না হয়ে যায়। এই রাতের পরে নিজেকে অন্য মানুষের নামে লিখে দিতে হবে তাকে। ইনায়া বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। চোখের সামনে শ্রেয়াংশুর ক্ষতযুক্ত পাগুলো ভেসে উঠল। ইনায়া ধরফড়িয়ে বসা থেকে উঠে বসল। শ্রেয়াকে নিয়ে সারা দিন ব্যস্ত থাকায় এটা তার মাথা থেকে বেরিয়ে গিয়েছে। সে পায়ে এগিয়ে গেল শ্রেয়াংশুর ঘরের দিকে, কিন্তু করিডোরের সামনে গিয়ে তার পায়ের গতি থেমে গেল। মনে পড়ল প্রিয়তার বিষাক্ত কথাগুলো। কিয়ৎক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকলো ইনায়া। এর মধ্যে বাড়িতে প্রবেশ করলো শ্রেয়াংশু। ইনায়া তাকে দেখেনি, এমনকি শ্রেয়াংশু ইনায়াকে দেখেনি। ইনায়া যেভাবে এসেছিল সেভাবেই ফিরে গেল এক বুক কষ্ট নিয়ে তার ঘরে। শ্রেয়াংশু সিঁড়ি বেয়ে সোজা উপরে চলে গেল। হাতে ধরে আছে ভারী বক্স, এক হাতে শপিং ব্যাগ। ব্যাগগুলো মেঝেতে রেখে শ্রেয়াংশু ধপ করে বিছানা শরীরটা এড়িয়ে দিল। ক্লান্ত শরীরের চেয়ে আজ তার মনটা বেশি বিধ্বস্ত। ছাদের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সে। চোখ দুটো রক্তিম, ঠোঁটের কোণে ক্লান্তির রেখা। শ্রেয়াংশু বিড়বিড় করে বলল, শ্যামকন্যা তোমাকে না পাওয়ার আক্ষেপ আমাকে মরার পরও শান্তি দেবে না। কথাগুলো বলতে বলতে এক ফোঁটা অশ্রু নিঃশব্দে গড়িয়ে পড়ল কানের কাছে। সে ধীরে ধীরে চোখ বন্ধ করে নেয়, কিন্তু চোখ বন্ধ করতেই ভেসে উঠল শ্যামকন্যার মুখটা।
ভেজা চোখ, কাঁপতে থাকা ঠোঁট আর এক রাশ অভিমান নিয়ে তাকিয়ে থাকা ইনায়া। শ্রেয়াংশুর বুকের ভিতরটা হু হু করে উঠল। সে মৃদুস্বরে ফিসফিস করে বলল, শ্যামকন্যা, তোমাকে আমি অনেক ভালোবাসি। কথাটা বলে ঠোঁটে ফুটে উঠল তিক্ত হাসি, ফুটে উঠল ঠোঁটে। শ্রেয়াংশু আবারও বলল, জীবনে অনেক মানুষ এসেছে, কেউ ছিল ক্ষণিকের, কেউ ছিল প্রয়োজনের, কিন্তু তুমি তুমি আমার অস্তিত্বে মিশে আছো শ্যামকন্যা। অথচ সে মানুষটাকে নিজের হাতে অন্য কারো জীবনে তুলে দিতে হচ্ছে। কথাগুলো বলতে বলতে তার কণ্ঠ ভেঙে এলো। শ্রেয়াংশু হাত বাড়িয়ে মেঝেতে থাকা ভারী বক্সটা কাছে টেনে নিল। ধীরে ধীরে ঢাকনা খুলতেই ভিতরে সাজানো জিনিসগুলোর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। একটা মেরুন রঙের শাড়ি, তার সঙ্গে মিল রেখে কাচের চুড়ি, এক জোড়া সোনার রূপুর আর ছোট্ট একটা কাগজ। আজকে সকালে নিজের হাতে সব কিনেছিল সে। কতবার ভেবেছে ইনায়াকে নিজের হাতে পরিয়ে দেবে, তারপরে মনে পড়ছে সেই অধিকারটা বহু আগেই হারিয়ে ফেলেছে। শ্রেয়াংশু উঠে বসে প্যান্টের পকেট থেকে একটা কলম বের করে মৃদু কাপা হাতে লিখতে শুরু করলো। আমার শ্যামকন্যার, তোমার জীবনের প্রতিটি সকাল সুন্দর হোক। আমাকে ক্ষমা করে দিও শ্যামকন্যা, তোমাকে ঠকানোর জন্য নয়, তোমাকে বাঁচানোর জন্য তোমাকে হারিয়েছি। তুমি জানো না, আমার শরীরে মৃত্যুর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ডাক্তার আজকে বললো আমার হাতে মাত্র 20 দিন সময় আছে। শ্রেয়াংশু কলমটা থেমে গেল, চোখ থেকে গড়িয়ে পড়ল পানি, যা কাগজের টুকরোতে পড়ে গেল। শ্রেয়াংশু আলগোছে চোখের পানিটা মুছে আবার লিখল, আমি চাইলে স্বার্থপর হতে পারতাম, তোমাকে আমার নামের সঙ্গে বেঁধে রেখে, কিন্তু কয়েকটা দিনের সুখের জন্য তোমার পুরো জীবনটা অন্ধকারে ডুবিয়ে দেওয়ার অধিকার আমার নেই। আমার অসুখের কথা তুমি যদি জানতে, তাহলে আমায় কখনো ছেড়ে যেতে না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার হাতটাকে শক্ত করে ধরে রাখতে। আমি সেটা চাই না। আবারও শ্রেয়াংশু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি চলে যাওয়ার পর তুমি সাদা কাপড় পরবে, তখন তোমাকে মানুষ বিধবা বলে ডাকুক, আমি এটা মানতে পারবো না। মানুষ যেন তোমাকে করুণা না করে। তোমার চোখের পানি, তোমার একাকিত্ব, এসবের কারণ আমি হতে চাই না। আমি চাই তুমি মাথা উঁচু করে বাঁচছ, নতুন করে আবার হাসতে শেখো। নতুন সংসার হোক তোমার, কোল জুড়ে ফুটফুটে সন্তান দান করুক আল্লাহ। সে সন্তান হয়তো অন্য কাউকে আব্বু বলে ডাকবে, আর আমি দূর আকাশের কোনো অচেনা তারা হয়ে শুধু দেখব। তবু আমি খুশি হব, কারণ আমার শ্যামকন্যার সুখে সংসার করছে। কথাগুলো লিখে শ্রেয়াংশু চোখ বন্ধ করে নেয়। একটা হাত বুকের উপরে রাখলো। তার প্রতিটা হৃদস্পন্দন যেন শেষ বিদায়ের ঘণ্টা বাজছে। শ্রেয়াংশু চোখ খুলে আবারও শক্ত করে কলমটা আঁকড়ে ধরল। ভালোবাসা মানেই তো সবসময় কাছে পাওয়া নয়। কখনো কখনো ভালোবাসার সবচেয়ে কঠিন রূপ হলো নিজের মানুষটাকে অন্য কারো হাতে তুলে দেওয়া। কথাটুকু লিখে শ্রেয়াংশু ঠোঁট কেঁপে উঠল। তুমি হয়তো কোনোদিন জানবেও না, তোমার হাতটা ছেড়ে দেওয়ার মুহূর্তে আমি বেঁচে থেকেও মরে গেছি শ্যামকন্যা। যদি কোনোদিন আমার কথা মনে পড়ে, তবে ঘৃণা করো না। আমি শুধু একজন ব্যর্থ স্বামী হিসেবে তোমার অস্তিত্বে বাঁচতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি শ্যামকন্যা, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। শেষ লাইনটা লিখে কলমটা হাত থেকে খসে পড়ল বিছানায়। শ্রেয়াংশু নিজেকে সামলাতে পারল না। দু হাত দিয়ে মুখ ঢেকে নিঃশব্দে কেঁদে উঠল। ঘড়ির কাঁটা তখন রাত 2টো ছুঁই ছুঁই। শ্রেয়াংশু আর বিছানায় থাকতে পারল না। বুকের ভিতরটা অদ্ভুত অস্থিরতায় কাঁপছে। কাল সূর্য উঠলেই সব বদলে যাবে। ধীরে ধীরে দরজা খুলে বেরিয়ে এলো, সাথে নিয়ে এলো শাড়ি, চুড়ি আর নুপুরগুলো। তা আর চিঠিটা রেখে দিল বিছানার নিচে। নিঃশব্দে করিডর, শুধু দেওয়ালে ঝোলানো ঘড়ির টিক টিক শব্দ। 1 পা 2 পা করে এগিয়ে গেল ইনায়ের ঘরের সামনে, থেমে গেল। দরজার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। এই দরজার ওপারে তার পৃথিবী আছে, তার স্ত্রী, তার সব থেকে প্রিয় মানুষ, যাকে সে নিজের হাতে অন্যজনের জীবনে ঠেলে দিচ্ছে। শ্রেয়াংশু হাত তুলল, টোকা দিবে, কিন্তু পারল না। হাতটা আবার নিচে নেমে এলো। সে ঘুরে দাঁড়ালো, 2 কদম থামলো, পিছনে ফিরে আবার দরজার দিকে তাকালো। চোখের কোণ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ল। একবার, শুধু একবার দেখে চলে যাবে তার শ্যামকন্যাকে, এই বলে আবারও দরজার দিকে এগিয়ে গেল। ওদিকে ইনায়া তখন জায়নামাজে বসে নিজের দুঃখগুলো আল্লাহকে বলছে। চোখ দুটো ফুলে লাল টকটকে হয়ে আছে। হাত তুলে কাঁপা কাঁপা কণ্ঠস্বরে দোয়া করলো, হে আল্লাহ,
যদি ওনাকে আমার কপালে না লিখে থাকো তাহলে ওনাকে সুস্থ করে দাও, ওনার সব কষ্ট আমারে দিয়ে দাও, আমি ওনার ভালো রাখবো। দোয়া করে ইনায়া জায়নামাজে সিজদায় পড়ে রইল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। ইনায়া চমকে উঠল। এত রাতে কে হতে পারে বুঝতে পারল না। সেই চোখের পানিগুলো মুছে এগিয়ে গেল দরজার দিকে। ইনায়া আস্তে করে বলল, কে? বাইরে থেকে কিছুক্ষণ কোনো উত্তর এলো না। তারপর খুব পরিচিত ক্লান্ত এক কণ্ঠ ভেসে এলো। আমি শুধু একটা শব্দে ইনায়ের বুকের ভিতরে যেন ঝড় বয়ে গেল। হাত পাগুলো থরথর করে কাঁপতে লাগলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হলো। চোখ দুটো ছলছল হয়ে গেল। শ্বাস ভারী হয়ে এলো। ইনায়া কাঁপা হাতে দরজা খুলে দেয়। দরজা খুলতেই দুজনের দৃষ্টি এক হলো। কেউ কোনো কথা বলতে পারলো না। নিস্তব্ধ রাতটাও যেন তাদের নীরবতার কাছে হার মেনেছে। শ্রেয়াংশ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল, মুখে এক অদ্ভুত বিষাদ তার। শ্রেয়াংশ ভেতরে ঢোকার আগে মৃদু স্বরে বলল, আসতে পারি? ইনায়ার গলা শুকিয়ে এলো। তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। সে শুধু দরজার এক পাশে সরে দাঁড়ালো। এটাই তার অনুমতি ছিল। শ্রেয়াংশু ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করতেই তার নাসানন্দ হলো শ্যামকন্যার শরীর থেকে আসা বেলি ফুলের ঘ্রাণ। শ্রেয়াংশু বুক ভরে শ্বাস টেনে নেয়। দুজনে এর মধ্যে নেমে এলো এক সমুদ্র নীরবতা। শ্রেয়াংশু আবারও গভীর শ্বাস টেনে মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে শক্তি দিন। আমার দুর্বলতাকে আজ আমার ভালোবাসার কাছে হারতে দেবে না। শ্রেয়াংশু কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হাতে ধরা বক্সটার উপরে আঙ্গুলগুলো থরথর করে কাঁপছে। ইনায়া ছলছল চোখে নিয়ে শ্রেয়াংশুর দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে মানুষটাকে অনেক দিন পর দেখছে। শ্রেয়াংশু লম্বা একটা শ্বাস টেনে নীরবতা ভেঙে ইনায়ার মুখের দিকে তাকিয়ে বলল, ঘুমাওনি? একটা সাধারণ প্রশ্ন। আর এই প্রশ্ন শুনেই ইনায়ার বুকটা কেঁপে উঠল। পরক্ষণেই ঠোঁটে ফুটে উঠল ব্যথাতুর হাসি। তারপর বলল, ঘুম আসে না। তিনটা শব্দ, কিন্তু শব্দ তিনটার ভিতরে জমে থাকা কষ্টটা পুরো ঘরকে ভারী করে দিল। ইনায়া কথা শুনে শ্রেয়াংশুর বুকের ভিতরটা ভারী হয়ে গেল। শ্রেয়াংশু চোখ নামিয়ে শুকনো ঢোক গিলে বলল, আগামীকাল তোমার এঙ্গেজমেন্ট, তাই ভাবলাম। কথাগুলো বলতে গিয়ে শ্রেয়াংশুর কণ্ঠ রোধ হয়ে এলো। আর ভালোবাসার মানুষের মুখে এঙ্গেজমেন্টের কথাগুলো ইনায়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। শুধু মনে হলো লোকটা কত সহজে সব কিছু মাইনা নিছে। একবার তার মনের কথাটা জানবার চাইল না। ইনায়া উল্টো ঘুরে গেল। বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। আজকে এই লোকটা তাকে আপন করলে কালকের অভিশপ্ত দিন কোনো দিনও আসতো না। সে আর 5টা মেয়ের মতো সুখে সংসার করত। জীবনটা রঙিন হয়ে উঠত। কিন্তু কিছুই হলো না। সব কিছু হারিয়ে গেল অতল গহরে। শ্রেয়াংশু চোখ দিয়ে গড়িয়ে পড়ল পানি। সে তার শ্যামকন্যার চোখে স্পষ্ট পানি দেখেছে। শ্রেয়াংশু আলগোছে চোখের পানিটুকু মুছে ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে এগিয়ে গেল ইনায়ার সামনে দাঁড়ালো। দুজনের চোখ মিলিত হলো একসাথে। শ্রেয়াংশু চোখ নামিয়ে হাতের ব্যাগটা ইনায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এগুলো তোমার জন্য, কালকে এঙ্গেজমেন্টে পড়বে। কতটুকু বলতেই শ্রেয়াংশুর সারা শরীর কেঁপে উঠল। ইনায়ার সহ্য হলো না এই বিষাক্ত কথাগুলো। 2 হাত দিয়ে কান চেপে ধরে বলল, চুপ করেন আপনি, আমার এগুলো সহ্য হইতেছে না। কথাটুকু বলে শ্রেয়াংশুর হাত থেকে ব্যাগটা নিয়ে আছড়ে ফেললো মেঝেতে। ব্যাগের ভিতর থেকে বেরিয়ে এলো মেরুন কালারের শাড়ি, মেরুন কালারের কাচের চুড়িগুলো ভেঙে ছড়িয়ে মেঝেতে পড়ে আছে। সোনার নুপুর ছিটকে পড়লো অদূরে। শ্রেয়াংশু তাকিয়ে আছে তার শ্যামকন্যার দিকে। ইনায়া রাগে ফোঁস করছে। যে মেয়েটা এক কথার উপরে 2 কথা বলে না, সেই মেয়েটার এমন রূপ দেখে শ্রেয়াংশু হতবাক হয়ে গেল। ইনায়া রাগে ক্ষোভে চিৎকার করে বলল, তামাশা করতে আইছেন আমার লগে, নাকি দেখতে আইছেন আপনার বিরহে কতটুকু জৈলাপুরে খাক হইতেছি? প্রথমে বিয়ে করে বউলে আইলেন, এখন আবার আমার ঘরে এসে এইগুলো কইতে আইছেন মজা নেওয়ার জন্য? কথাগুলো বলতে বলতে ইনায়া ডুকরে কেঁদে উঠল। শ্রেয়াংশু শটান হয়ে দাঁড়িয়ে তার শ্যামকন্যার দিকে তাকিয়ে রইল। সত্যি তার নিজেকে খুব হিংসা হচ্ছে। নিজেকে শ্যামকন্যার চোখে খারাপ বানানোর একজনকে মিথ্যা বউ সাজিয়ে নিয়ে এলো। তবুও মেয়েটা তাকে একটু ঘৃণা করেনি, উল্টো আরও ভালোবেসে এসেছে। যা শ্যামকন্যার চোখের পানিগুলো বলে দিচ্ছে। শ্রেয়াংশু নিজেকে শক্ত করলো। আজকে ভেঙে পড়লে চলবে না। শ্যামকন্যাকে নতুন জীবন উপহার দিতে হবে। এত কষ্ট, এত কান্না তার শ্যামকন্যার জন্য না,
শ্রেয়াংশু এগিয়ে গিয়ে কাপা হাতে হাত বাড়িয়ে ইনায়ার চোখের পানিগুলো মুছে দিতে লাগলো। ইনায়া ঝটকা মেরে শ্রেয়াংশুর হাতটা সরিয়ে দিল। ইনায়া চোখের পানি থামানোর চেষ্টা করলো না। ইনায়া কাপা কাপা গলায় বলল, আমার চোখের পানি মোছার অধিকারটা আপনি অনেক আগে হারিয়েছেন। আজকে এত মায়া দেখায় কি লাভ? যেদিন আমার হাতটা ধরার দরকার ছিল সেই দিন তো ধরেন নাই, নাকি আমার কান্না দেখে আপনার বুক কাঁপতেছে, কোনটা? শ্রেয়াংশুর বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল, তবুও মুখে কোনো কথা এলো না। শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ইনায়ার ভেজা মুখের দিকে। ইনায়া কাঁদতে কাঁদতে বলল, জানেন আমি প্রতিদিন দরজা দিকে তাকায় থাকতাম, একদিন আপনি আইবেন বিদেশ থেকে, আমার আপন করে নেবেন, কিন্তু কিছুই হইল না। আপনি ঠিকই আইলেন, তবে নিয়ে আইলেন আরেকটা বিয়া কইরা। আমার সব স্বপ্ন ভাঙাচোরা কবর দিয়ে দিলেন আপনি। শেষ কথাটুকু বলতেই হাঁটু ভেঙে মেঝেতে বসে গেল। ভাঙা কাছের টুকরোগুলোর দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। শ্রেয়াংশু নিজেকে শক্ত করে দাঁড়িয়ে রইল, এগিয়ে গেল না তার শ্যামকন্যাকে আগলে ধরতে, কারণ সে জানে আজ যদি দুর্বল হয়ে পড়ে তাহলে ইনায়াকে আর কোনো দিন মুক্তি দিতে পারবে না। ইনায়া একটা একটা করে কাছের টুকরোগুলোকে হাতে তুলে নিতে লাগলো। কাছের ধারে আঙ্গুল কেটে রক্ত বেরিয়ে এলো, কিন্তু ইনায়া যেন আজকে ব্যথা অনুভব করতে পারল না। ইনায়া চোখ তুলে শ্রেয়াংশুর দিকে তাকিয়ে খান্না ভেজা কণ্ঠে বলল, এই চুরিগুলো দেখতেছেন, এগুলো শুধু কাজ না, এগুলো আমার স্বপ্ন, আমার বিশ্বাস, আমার সব অপেক্ষা, যেগুলো আপনি নিজ হাতে ভাঙছেন। শ্রেয়াংশুর চোখ বেয়ে নীরবে পানি গড়িয়ে পড়ল। সে দ্রুত মুখ ফিরিয়ে নিল যাতে ইনায়া তার চোখের পানিগুলো দেখতে না পায়, কিন্তু ইনায়া দেখে ফেলেছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে শ্রেয়াংশুর সামনে এসে দাঁড়ালো। দুজনের মাঝে এক হাত দূরত্ব। শ্রেয়াংশুর চোখে এখনও স্পষ্ট পানি লেগে আছে। ইনায়া চোখের পানিগুলোকে হাতের উল্টো পিঠে মুছে বলল, আপনি কাঁদছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা। শ্রেয়াংশু কোনো উত্তর দিল না। ইনায়া হঠাৎ দু হাতে শ্রেয়াংশুর কলার চেপে ধরল। ইনায়ার হাত দুটো কাঁপছে, সাথে পুরো শরীর কাঁপছে। ইনায়া ভাঙা গলায় বলল, উত্তর দিন, আপনি কাঁদছেন কেন? আপনি তো নিজের ইচ্ছায় অন্য মাইয়ারে বিয়ে করে আনছেন, নিজের ইচ্ছায় আমারে সাইরা দিছেন, তাহলে আজকে আমার কান্না দেখে আপনার বুক কেন ফাইটা যাইতেছে? কেন? একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিতে লাগলো সে। প্রতিটি প্রশ্ন যেন ছুরির ফলার মতো এসে বিঁধতে লাগলো শ্রেয়াংশুর বুকে। শ্রেয়াংশু চোখ বন্ধ করে ফেলল। মনে হলো আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলে সব সত্যি বলে দেবে প্রতিটা মুহূর্ত এই মেয়েটাকে ভালোবেসে এসেছে। কিন্তু না, সে পারবে না। ধীরে ধীরে ইনায়ার হাতগুলো তার কলার থেকে সরিয়ে নিল, তারপর কাপা গলায় বলল, আমাকে ঘৃণা করো শ্যামকন্যা, যতটা পারো ঘৃণা করো, কারণ এই ঘৃণাটাই একদিন তোমার বাঁচিয়ে রাখবে। কথাগুলো বলে শ্রেয়াংশু চোখ নামিয়ে ফেলল, কারণ সে জানে আর এক সেকেন্ড ইনায়ার চোখের দিকে তাকিয়ে থাকলে তার সব অভিনয় ভেঙে যাবে। শ্রেয়াংশুর শেষ কথাটা পুরো ঘরে প্রতিধ্বনিত হতে লাগলো, আমাকে ঘৃণা করো শ্যাম, আমাকে ঘৃণা করো শ্যাম। ইনায়া স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চোখ দুটো বিস্ফোরিত, ঠোঁট কাঁপছে। সে শ্রেয়াংশুর কথাগুলোর মানে বুঝতে পারল না। শ্রেয়াংশু এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস পেল না। যদি আর একটু থাকে তবে হয়তো বুকের ভিতরে লুকিয়ে থাকা সব সত্যি উজাড় করে দেবে শ্যামকন্যার কাছে। শ্রেয়াংশু বের হতে নিলেই তার নজর পড়ল এলোমেলো শাড়ি আর ভাঙা কাচের চুড়ি। শ্রেয়াংশু পায়ের গতি স্লথ হয়ে গেল। সে ধীরে ধীরে নিচু হয়ে মেঝেতে ছড়িয়ে থাকা মেরুন কালারের শাড়িটার দিকে তাকালো। ভাঙা কাচের চুড়ির টুকরোগুলো এক এক করে ব্যাগে রাখতে গেল, কিন্তু মাঝপথেই তার হাত থেমে গেল। মনে হলো যেসব স্বপ্ন ভেঙে যায় ওগুলো কি কুড়িয়ে জোড়া লাগানো যায়। শ্রেয়াংশু একটা দীর্ঘশ্বাস নিয়ে মেঝেতে আবারও ব্যাগটা রেখে দেয়। আস্তে আস্তে দরজার দিকে হাঁটতে লাগলো। তার পায়ের প্রতিটি পদক্ষেপ পাহাড়সম ভারী মনে হলো তার কাছে। মনে হচ্ছে দরজার দিকে নয়, নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার কাছ থেকে চিরদিনের জন্য দূরে সরে যাচ্ছে। পেছন থেকে ইনায়ার ফুপিয়ে কান্নার আওয়াজ ভেসে আসছে। প্রতিটা কান্নার শব্দ শ্রেয়াংশুর বুক চিরে যাচ্ছে। দরজার কাছে এসে শ্রেয়াংশুর হাত গিয়ে থামলো দরজার হাতলে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। মনের মধ্যে একটা কণ্ঠ চিৎকার দিয়ে বারবার বলে উঠল, ফিরে যা, সব সত্যিটা বলে দে, ওকে নিয়ে চলে যা। কিন্তু আরেকটা কণ্ঠ সেই চিৎকারকে চাপা দিয়ে বলল, না, ওর ভালো থাকার জন্য তুই খারাপ হয়ে থাক।
শ্রেয়াংশু শক্ত করে চোখ বন্ধ করলো। চোখের কোনা বেয়ে নেমে আসা অশ্রুবিন্দুটাকে দ্রুত হাতের পিঠে মুছে ফেললো। তারপর একবারও পিছনে না তাকিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। দরজাটা ধীরে ধীরে বন্ধ হওয়ার শব্দে ইনায়া বাস্তবে ফিরে এলো। সে দৌড়ে দরজার কাছে গিয়ে খুলে ফেললো। করিডোরে তখন শ্রেয়াংশুর পিঠটা শুধু দেখা যাচ্ছে। ইনায়া খুব ধীরে উচ্চারণ করলো, শ্রেয়াংশু।